দ্য নিউজ কাউন্টার.এ আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আমরা একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে গত বেশ কিছুদিন ধরে, মানে যখন এসআইআর চলছে, সংবাদ মাধ্যমগুলোর, বিশেষ করে মূলধারার যে সংবাদ মাধ্যম এবং টেলিভিশন মিডিয়া, তারা সীমান্তে কোথাও 15 জন, কোথাও 20 জন আটকে পড়া মানুষজন, যাদের কাছে অভিযোগ হচ্ছে বৈধ কাগজপত্র নেই, তাদের ছবি দেখিয়ে বারবার এটা প্রচার করছে এসআইআর এর আতঙ্কে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পালাচ্ছে। এবং এই অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে ধর্মের বিচারে হিন্দু মুসলিম সবাই আছে। এইটা মোদ্দা রিপোর্ট। এটা নতুন খবর কিছু নয়, আপনাদের ইতিমধ্যে দেখে দেখে চোখ পচে গেছে। যদিও যেটা আমরা খেয়াল করে দেখেছি, বিভিন্ন সময় যে ভাষ্য তৈরি করা হচ্ছে, তাতে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ওই ক্লিপ কিন্তু আঙুলে গোনা এক আধটা ব্যবহার করা হচ্ছে। অথচ এই যে বলা হচ্ছে হাজারে হাজারে লক্ষ লক্ষ বাংলাদেশি রোহিঙ্গারা সব পালাচ্ছে, এই হাজার হাজার বা লক্ষ লক্ষ বাংলাদেশি রোহিঙ্গা ইত্যাদি ইত্যাদি পালিয়ে যাওয়ার যে ক্লিপ, সেটা কিন্তু আজ অব্দি কোনো টেলিভিশন চ্যানেল দেখাতে পারে। অথচ প্রচারটা বাতাসে ভাসিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি যেটা সমাজ মনস্তত্ত্বের দিক থেকে গুরুত্বপূর্ণ, যে বহু খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, তাদের মধ্যে, তাদের মননে, তাদের কথাবার্তায় একটা উল্লাস উঠে এসেছে যে এই কোট আনকোট অনুপ্রবেশকারীদের ভীষণ রকম টাইট দেয়া গেছে। মানে হাবভাবটা এরকম যেন পারলে পারে তারা নিজেরাই তাড়া করে এদেরকে সীমান্ত পার করে দিয়ে আসে। আমি এখন একটা কথা, অর্থনীতির কথা বলবো, যেটা আপনাদের অনেকের হয়তো পছন্দ হবে না, প্রাথমিকভাবে বোধগম্য নাও হতে পারে। যাদের সীমান্ত পার করে দেওয়া হচ্ছে, সবাই যে সত্যি সত্যি অবৈধ অনুপ্রবেশকারী নয়, এটা ইতিমধ্যে আইনের চোখে প্রমাণিত। সোনালীর ঘটনা বীরভূমের আপনারা সকলে জানেন। আর কিছুদিন আগে সংবাদ মাধ্যম অনেক কষ্টে একটা খবর ছাপতে বাধ্য হয়েছে, আসামে যাদের অনুপ্রবেশকারী বা অবৈধ বসবাসকারী হিসেবে চিহ্নিত করা হয়েছিল, তাদের মধ্যে 65 জন নির্দিষ্টভাবে আইনের চোখে প্রমাণিত হয়েছে তারা আদৌ অবৈধ বসবাসকারী নয়, এই দেশের বৈধ বাসিন্দা। এখন আপনারা জানেন যে আইনে ছুলে 18 ঘা, এই আইনের চোখে প্রমাণ করাটাও কিন্তু যথেষ্ট একটা ব্যয় সাপেক্ষ, শ্রম সাপেক্ষ, এবং আইন যে ধরনের নথি প্রমাণ তথ্য ইত্যাদি বোঝে, সেগুলো জোগাড় করার একটা হাঙ্গামা জড়িয়ে থাকে। তা সত্ত্বেও প্রমাণিত হয়ে গেছে। আমি আমার মূল কথাটায় ফেরত আসি, যে সমাজ মনস্তত্ত্বের কথা বলছিলাম। এই যারা অবৈধ অনুপ্রবেশকারী, আমি যদি ধরেও নি কোট আনকোট, যে 15, 20 জন, 25 জন, 30 জনের ছবি দেখানো হয়েছে, অথবা যে সমস্ত বস্তির ছবি, তালাবন্ধ ঘরের ছবি তুলে আনা হয়েছে, যে এরা সবাই বাংলাদেশি অনুপ্রবেশকারী, দেখুন সব পালিয়েছে, এরা কিন্তু প্রত্যেকে খেটে খেতেন, পরিশ্রম করে খেতেন। অর্থনীতির ভাষায় বললে একটা জিনিস খুব পরিষ্কার, আমাদের দেশের যে জিডিপির বিশাল বিশাল ফিগার নিয়ে আমাদের রাষ্ট্রবাদী নেতারা লাভঝাপ করেন, এই সমস্ত কোট আনকোট অনুপ্রবেশকারী নাগরিকদের শ্রমের ভূমিকা এবং অবদানও কিন্তু তার মধ্যে থেকে গেছে। এবারে মূল প্রশ্নটাই আমি আসছি, যে একটা সাইকি তৈরি হয়েছে, যে
এইবার ব্যাটাদের খুব ঠিক মতো শায়েস্তা করা গেছে। শুভেন্দু অধিকারী বিজেপির প্রমুখ নেতা, তিনি টেলিভিশনে বাইট দিচ্ছেন, দেখলাম যে ওরা সব আমাদের ভাগের খাবার খেয়ে নিচ্ছিল, এইবার আমরা তাড়া করে বার করে দিচ্ছি। টেলিভিশন বাইটে শুভেন্দু অধিকারী। এই জায়গাটা থেকে মূল প্রশ্নটা, যারা আমার অনুষ্ঠান শুনছেন তাদেরকেও বলবো একটু ভেবে দেখতে, যে আসলে তারা করবার কথা কাদের ছিল, আর কাদের তারা করবার জন্য আমরা উঠে পড়ে লাগছি। 5 বছর আগে কেন্দ্রীয় সরকার যে হিসেব দিয়েছিল, 5 বছর আগে, তাতে বলেছিল যে তার আগের 5 বছরের মধ্যে, এই হিসেবটা 1920 সালে দেয়া, তার মানে 2020 সালে দেয়া, তার মানে 2015 এবং 2020 কাল পর্বের মধ্যে 27 জন শিল্পপতি, তাদের মধ্যে অধিকাংশই একটি নির্দিষ্ট রাজ্যের বাসিন্দা। সেই রাজ্যটা কোনটা সেটা অনুমান করবার জন্য অবশ্যই কোনো পুরস্কার নেই। তারা পালিয়ে গেছেন কোটি কোটি টাকা মেরে, হাজার হাজার কোটি কোটি টাকা মেরে। তারপর একাধিকবার সংসদে প্রশ্ন উঠছিল, শেষ অবধি গত 31শে অক্টোবর সংসদে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই 27 জনের মধ্যে 15 জন ঘোষিত অর্থনৈতিক অপরাধী, তারা বিদেশে চলে গেছেন। তাদেরকে বিএসএফ তাড়া করেনি, তাদেরকে কোনো পুলিশ তাড়া করেনি, তাদেরকে কোনো সনাতনবাদীরা নাগরিকত্বের প্রশ্নে তাড়া করেনি। তারা নিঃশব্দে আমাদের দেশ ছেড়ে পালিয়ে গেছেন, সঙ্গে নিয়ে গেছেন কয়েক হাজার কোটি টাকা। এবং এই যে নীরব মোদী, মেহুল চোস্কি, বিজয় মাল্য, এদেরকে আপনারা নামগুলো ইতিমধ্যে অনেকবার শুনেছেন, আবার ভুলেও গেছেন, ললিত মোদী, প্রত্যেকের নাম। সংসদে যে তথ্য পেশ হয়েছে তাতে জানা গেছে এই 15 জন ঘোষিত অপরাধী, যাদেরকে আমাদের সরকার শেষ পর্যন্ত ফিউজিটিভ বলে ঘোষণা করতে পেরেছেন বহু কষ্টে, তারা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো, ব্যাংকের থেকে, নামগুলো এদেরও আপনাদের চেনা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, এরকম 9টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে 58,000 কোটি টাকা মেরে তারা চলে গিয়েছে। তারা আসলে পালিয়ে গিয়েছে। আপনারা কি বুঝতে পারছেন মানুষের কাদের আসলে তারা করবার কথা ছিল? আর আমাদের সরকার 16 লক্ষ কোটি টাকা, 16-র পরে কতগুলো শূন্য বসালে 16 লক্ষ কোটি হয় আমার পক্ষে হিসেব করা মুশকিল। 16 লক্ষ কোটি টাকা ব্যাংক ঋণ কর্পোরেটদের কেবলমাত্র মুছে দিয়েছে। সেই লোনটা হাফিস হয়ে গেছে, নেই ব্যাংকের খাতায়। আর কেউ কেউ এটা বলতে পারেন যে না, লোন রিটপ করবার পরও সেটা রিয়ালাইজ করবার একটা প্রক্রিয়া চালু থাকে। কিন্তু সরকারি সমীক্ষা দিয়ে দেখা গেছে, এটা আপনারা নিজেরাও গুগলে সার্চ করে দেখতে পারেন, কোনো গোপন তথ্য না, যে লোন রিটপ করা হয়ে যায় তার রিয়ালাইজেশনের এখন অব্দি রেকর্ড 93 বা 94% হচ্ছে হয়নি, নেগেটিভ। বহু কষ্টে 4 থেকে 5% রিয়ালাইজ করা সম্ভব। আমাদের মাননীয় শিল্পপতিরা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য লোন নিয়ে যে টাকা এনপিএ করে রেখেছে, নন পারফর্মিং অ্যাসেট, আমি তার বিশদ হিসেবের মধ্যে যাচ্ছি। এখন এখানে শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে আমাদের ভাগেরটা খেয়ে নিয়েছে তাই ওদেরকে তাড়া করা হচ্ছে, আমার প্রশ্ন,
শুভেন্দু অধিকারীরা সব জানেন, শুভেন্দু অধিকারী আজকের রাজনীতির ছেলে নন। ওনার বাবাকেও আমি চিনতাম, তিনিও দীর্ঘদিনের রাজনীতিবিদ। কত ধানে কত চাল হয়, আর শুভঙ্করের ফাঁকি ৮০ থেকে কাশি গেলে কত থাকে বাকি, এগুলো আমার আপনার থেকে ওরা অনেক ভালো জানে। কিন্তু আমি আপনাদেরকে বলছি, আপনারা এই যে পরিসংখ্যান আপনাদের আমি দিলাম, এগুলো সবকটা সরকারি পরিসংখ্যান। এটা কোনো বামপন্থী জার্নাল, কোনো বামপন্থী অর্থনীতিবিদের ডক্ট্রিন থেকে তুলে এনে আমি আপনাদের বলছি না। আমি আপনাদের বোধের কাছে প্রশ্ন করছি, শুভেন্দু অধিকারী যে বলছিলেন যে ওরা আমাদের ভাগেরটা সব খেয়ে নিচ্ছিল, তাহলে আসলে কাদের ভাগেরটা কারা খেয়ে নিয়েছে? এই প্রশ্নটা যদি আপনি না ভাবেন, তাহলে আপনার মস্তিষ্ক অবশ্যই বিদ্বেষের যে বিষের প্রচার, যে ইন এসেন্স বেসিক্যালি যে আপনার শ্রেণী ভাতা, যেও আপনার মতো খেটে খায়, আমার আপনার মতো সৎ পরিশ্রমের অন্নে বাঁচে, আপনার আক্রোশ, আপনার বিদ্বেষ, আপনার আবেগ তাদের বিরুদ্ধে চালনা করা হবে। আমি অবাক হয়ে খুব সম্প্রতি একটা ঘটনা দেখছিলাম, একজন মাওবাদী শীর্ষস্থানীয় নেতা এনকাউন্টারে নিহত হয়েছেন দণ্ডকারণ্যের দিকে। এখন তিনি রাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছিলেন, রাষ্ট্র বন্দুকের ভাষায় জবাব দিয়েছে, এ নিয়ে আমার কিছু বলবার নেই। কিন্তু বিষয়টা হচ্ছে, এর পরে একটা কুৎসিত ট্রোল একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের আইটি সেল থেকে এই নিহত নেতার উদ্দেশ্যে চালু করা হয়েছে। আমি যে বিদ্বেষের বিষের বিপন্নতার কথা বলছিলাম, তার অনিবার্য সংক্রমণ এইটা। এর আগেও আমরা আন্দোলন দেখেছি, উগ্রপন্থী আন্দোলনও দেখেছি। আমরা জানি নকশালপন্থী নেতা শশীতল রায়চৌধুরী আন্ডারগ্রাউন্ডে অবস্থায় থাকাকালীন মারা গিয়েছেন, কিন্তু মারা যাওয়ার পর তার গলাতে নিঃশব্দে এসে মালা পরিয়ে গেছেন তারই সমসাময়িক কংগ্রেসের নেতা। এইটা রাজনৈতিক সৌজন্য ছিল, এটা বাংলা সংস্কৃতি ছিল। ভুল হোক ঠিক হোক, একজন যখন নিহত তার বিশ্বাসের কারণে, তারপরেও তাকে কুৎসিতভাবে নোংরা আক্রমণের যে সংস্কৃতি, এটা বাংলার মাটিতে ছিল না। যে বিপন্নতার বিষ, যে অনিবার্য সংক্রমণ, যে বিদ্বেষ, এটা ছড়ানো হচ্ছে পরিকল্পিতভাবে আমার আপনার মস্তিষ্কের দখল নেয়ার জন্য। এটা তার ফলাফল। আমি দেখছিলাম যে বিজেপির এবং আইটি সেলের সংঘ পরিবারের ছেলেরাও এই ঘটনাকে কেন্দ্র করে সমস্ত বামপন্থীদের আক্রমণ করছে। অথচ আমার মনে আছে, যখন ইন্দিরা গান্ধীর প্রবল দাপট 1974 সাল, এই বিজেপির পূর্বসূরি জয়প্রকাশ নারায়ণের ধুতির তলায় বাঁচবার চেষ্টা করছেন, জয়প্রকাশ নারায়ণের কথা মতো শেষ পর্যন্ত তারা নিজেদের দল তুলে দিয়ে জনতা পার্টির সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন। সেই জয়প্রকাশ নারায়ণ ব্রিগেডের সভা থেকে যখন ঘোষণা করেছিলেন, সেই 1974 সালে, যখন সবে সবে গোটা দেশ 70-এর অস্থির সময় পেরোচ্ছে, যে নক্সালাইটস আর দ্য বেস্ট সান অফ দ্য সয়েল, মঞ্চে আসীন জনসংঘের নেতাদের কিন্তু হিম্মত হয়নি তার প্রতিবাদ করে। আজকে তাদের রাজনৈতিক উত্তরসূরিরা যে রাজনৈতিক সংস্কৃতির পরিচয় রাখছেন, সেটা কিন্তু একদিন বুমেরাং হবেই, এটা আপনারা মাথায় রাখবেন। গোটা দেশে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির সূত্রকার, সূত্রধর ছিলেন রথযাত্রা এল কে আদানি। আজকে কিন্তু হিন্দুত্ববাদীরা প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পর এল কে আদানিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। যে তোগাড়িয়া গুজরাটের বিভাজনের রাজনীতির অন্যতম পোস্টার বয় ছিলেন,
সেই প্রবীণ তোগাড়িয়াকে আজকে কোথাও খুঁজে পাওয়া যায় না। সুতরাং আজকে যারা নির্দিষ্ট কোনো রাজনৈতিক শক্তির হয়ে বিদ্বেষ, সমস্ত শুভ চিন্তা, যে কোনো সুস্থ বিতর্কের সমাধি দিতে চাইছেন, মনে রাখবেন এই প্র্যাকটিস কিন্তু একদিন আপনার বিরুদ্ধেও ঘুরে যাবে। সুতরাং একটা কথা খুব পরিষ্কার, আপনি যে রাজনৈতিক দলের সমর্থক হন, যে মতাদর্শের সমর্থক হন না কেন, চেষ্টা করুন আপনার মস্তিষ্ককে, আপনার মননকে বিদ্বেষ এবং বিভাজনের বীজ থেকে মুক্ত রাখতে। দ্য নিউজ কাউন্টার.এস এখন এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। আপনারা জানেন আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, আপনারা আপনাদের মতামত অবশ্যই খোলা মনে জানাতে পারেন। আমরা বিশ্বাস করি গণতন্ত্রের প্রতি পূর্ণ আস্থা রেখে সেই মতামত আমাদের ঋদ্ধ করবে। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবে।